সঙ্গীন প্রণয়াশক্তি লেখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির 18তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। পড়ন্ত বিকেলে জোয়ার এসেছে সুবিশাল সমুদ্র তটে। সমুদ্রের নীলাম্বর জল ভলবলিয়ে ফুলে ফেঁপে উঠেছে দ্বিগুণ। জোয়ারের তালে তালে নীলরঙা স্বচ্ছ পানির ছলাৎ ছলাৎ ঢেউ এসে আছড়ে পড়ছে বিস্তার বেলাভূমি জুড়ে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মহাসমুদ্রের গহীন থেকে উঠে তীরে এসে ঠাঁই নিয়েছে রং বেরঙের ঝিনুকের দল। হুট করে এক নজর দেখলে মনে হবে নীলরঙা অমৃতের মাঝে কেউ চকচকে হিরে জহরত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সূক্ষ্ম পায়ে এক কদম করে এগোতে এগোতে সেই অতীব মূল্যবান হিরে জহরতই কুড়িয়ে হাতে থাকা প্লাস্টিকের থলেতে ভরে নিচ্ছে ওরও। শিপ থেকে নামার পরে শুরু হয়ে গিয়েছে ওর এই কর্মকাণ্ড। ওদিকে বাকি সবাই অনেকটা এগিয়ে গিয়েছে। ঝিনুক কুড়াতে গিয়ে একাই পিছিয়ে পড়েছে ওরও। পরনে ওর ল্যাভেন্ডার কালারের পিনপিনের লং ফ্রক, যা গোড়ালি অবধি নেমে এসে গাউনে পরিণত হয়েছে। এক হাতে মুক্তা আর ঝিনুক দিয়ে তৈরি কিছু ব্যাঙ্গলস। হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো শুধু একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো। এক ঝলকে দেখলে মনে হবে এই জনমানবহীন ছেঁড়া দ্বীপের আধিপত্য শুধুই ওর। ওই যুগ যুগ ধরে সমুদ্রে বসবাসরত রূপকথার সেই সাগরকন্যা, যে কিনা এখন ঝিনুক কুড়াতে গভীর মনোযোগী। ওরও পিছিয়ে পড়েছে দেখে এলিসা পেছন ঘুরে হাঁক ছেড়ে ডেকে উঠে বলল, ওরও তাড়াতাড়ি এসো, এত পিছিয়ে গেলে কি করে হয়? এলিসার কথার মাথায় কৃতিকও এবার সামনে থেকে পেছনে এক ঝলক চোখ ঘোরালো। চোখে তার বিশাল আকৃতির রোদ চশমা, লম্বা স্টাইলিশ চুলগুলো সাগর তীরের ঝড়ো হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে। বারবার ব্যাক ব্রাশ করেও ঠিক রাখা যাচ্ছে না মোটেই। পরনে সাদা টি শার্টের ওপর কেলভিন ক্লেইন খচিত ডেনিম ট্যাক্সুটে গ্লোবাল সুপারস্টারদের মতোই সুপুরুষ লাগছে তাকে। এলিসার ডাকে ওরু ঝিনুক কুড়ানো বাদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে ওদের থেকে দূরত্ব কমালো। পেছন পেছন হাঁটতে হাঁটতে সূক্ষ্ম চোখে পরখ করতে লাগলো সাথে আসা সবাইকে। এলিসা আলট্রা মডার্ন ধাঁচের মেয়ে। এরকম জঙ্গলে ঘেরা দ্বীপে সমুদ্রে বিলাস করতে এসেও তার প্যাশনের পরিবর্তন হয়নি একটুও। স্কিনি লেদার প্যান্ট, পায়ে বুট, গায়ে ট্যাঙ্ক টপ, তার উপর লাল রঙা লম্বা কোটি। এলিসার সাথে রং মিলিয়ে অর্ণবও লাল রঙের শার্ট পরেছে, জানিয়ে সে কখন থেকে সায়র হাসাহাসি করে খিল্লি উড়াচ্ছে। ওদের থেকে চোখ সরিয়ে অরুর চোখ গেল কৃতিকের দিকে, যে সমুদ্র বিলাসে এসেও এক মনে ফোন ঘাটছে। তবে মজার বিষয় হলো, সাদা কালো ছাড়া অন্য কোনো রঙে কৃতিককে এই প্রথম দেখল ওরু। এমন ব্যতিক্রম স্টাইলে মানিয়েছেও তাকে বেশ। এই গ্রুপের মধ্যে সায়রই একমাত্র মানুষ যে কিনা পুরোপুরি অরুর মনের মতো। সায়রের মাথার স্ক্রুও সবগুলো ঠিক আছে মনে হচ্ছে। সায়র একজন গ্লোবাল মডেল, তাই ওর প্যাশন আইডিয়াও বেশ ভালো। 3/4 সাথে ফ্লোরাল প্রিন্টেড শার্ট পরে এসেছে সে। সবাইকে একে একে পরখ করা শেষ হলে ওরও চোখ গেল বিশাল বেলাভূমি ছাপিয়ে গহীন অরণ্যের দিকে। প্রথমে কয়েক ধাপে সারি সারি নারিকেল গাছ, তারপর থেকে শুরু হয়েছে গহীন জঙ্গল। লোকালয় থেকে কয়েক ক্রোশ সমুদ্র পথ পাড়ি দিয়ে তবে হদিস মেলে অপার সৌন্দর্য বেষ্টিত এই ছেঁড়া দ্বীপের। সূর্যাস্তের আগ পর্যন্ত এখানে দেশি বিদেশি মানুষের তুমুল জমজমাট লক্ষণীয়। যে যার মতন করে নিংড়ে নিচ্ছে সমুদ্র তীরের ধুলো ময়লাবিহীন পরিষ্কার অক্সিজেন মিশ্রিত বায়ু। কেউ কেউ আবার মেতে উঠেছে ঢেউ খেলানো সমুদ্র স্নানে। চিরাচরিত একঘেয়ে জীবন থেকে খানিকটা ফুসরত পেয়ে চারিদিকের সবাই কেমন শিশুসুলভ আচরণ করছে। তবে এতক্ষণ যাবৎ এক নাগাড়ে হেঁটে হেঁটে ওরা ঠিক কোথায় যাচ্ছে সেটাই এখন আপাতত দেখার পালা। আমাদের হাতে সর্বোচ্চ সময় থাকবে 10 মিনিট। এই 10 মিনিটে ওদের ক্লাবের ওয়াইফাই, ইলেকট্রিসিটি, ব্যাংক অ্যাকাউন্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট সবগুলো একই সাথে হ্যাক করব আমি। জেকে বাইক থেকে ক্লাবের বাইরে থাকবে, আর সায়র তুই হবি এলিসার অ্যাসিস্ট্যান্ট। যখন সবগুলো সাইট একযোগে হাতছাড়া হয়ে যাবে তখন ওরাই নিজেদের মধ্যে গন্ডগোল লাগাবে।
সেই ফাঁকে তুই এলিসা আর ওর বাবাকে নিয়ে শর্টকাট রাস্তা ধরে বেরিয়ে আসবি। এইটা হলো শর্টকাট রাস্তা, জেকে ঠিক এই পজিশনে ওয়েট করবে। কথাটুকু শেষ করে সায়রের দিকে ল্যাপটপ এগিয়ে দিল অর্ণব। সায়র ল্যাপটপে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই বুঝলাম, কিন্তু আমি কেন এলিসার অ্যাসিস্ট্যান্ট হতে যাব? তুই হ। আফটার অল তোর পেয়ারেলাল হলো এলিসা। এলিসা তখন উত্তাল সাগরের ঢেউয়ের মালা দেখায় ব্যস্ত। সেদিকে এক নজর তাকিয়ে দাঁত কটমট করে অর্ণব বলল, তাহলে হ্যাকিংয়ের কাজটা বরং তুই কর, দেখি কোন ঘোড়ার ডিম পারিস। কৃতিক ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করতে করতে বলল, বাচ্চাদের মতো সিলি ঝগড়াঝাটি বন্ধ করে আমার জন্য KTM 390 রেন্ট করার ব্যবস্থা কর। যেন তেন বাইক রাইড করে মজা পাই না আমি। অর্ণবের বিরক্তি মাখা চোখ দুটো এবার সায়রের দিক থেকে ঘুরে কৃতিকের দিকে গেল। হেলদোলবিহীন কৃতিককে উদ্দেশ্য করে অর্ণব তেতে বলে উঠল, তুই কোনো রাইডিং কম্পিটিশনে আসিস নিজেকে যে তোকে পছন্দের বাইকটাই রাইড করতে হবে। কৃতিক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভাবেলাসীন মুখে বলল, দুটো জিনিসে আমি কম্প্রোমাইজ করি না অর্ণব, আর কোনোদিন করবও না। তার মধ্যে একটা হলো বাইক। সায়র আগ বাড়িয়ে জিজ্ঞেস করল, আরেকটা? কৃতিক এবার নিঃশব্দে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে খুবই মনোযোগ সহকারে ভেজা বালুর আস্তর দিয়ে ক্যাস্টল বানাতে ব্যস্ত। অরুকে বালু দিয়ে ক্যাস্টল বানাতে দেখে সায়রও এগিয়ে গেল সেদিকে। অরুর পাশে গিয়ে বসে আগ্রহী স্বরে বলল, আমি হেল্প করব? অরু উল্টো প্রশ্ন করে শুধালো, সত্যিই করবেন? সায়র হাসুচোখ মাথা নাড়িয়ে অরুর হাতে হাত লাগায়। অরুকে সাহায্য করতে করতে সায়র খেয়ালই করেনি যে কেউ একজন ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, সেই সাথে অরুকেও। বালুর ক্যাস্টলটা তখন প্রায় তৈরি হয়ে গিয়েছে। দুজন মিলেমিশে করায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ডিজাইনটা। এবার ফিনিশিংয়ের পালা। বালুর আস্তরে আলতো করে হাত বুলাতে গিয়ে অরুর হাতে একটুখানি স্পর্শ লেগেছে কি লাগেনি, তৎক্ষণাৎ কয়েক মিটার দূর থেকে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল কৃতিক, সায়রের বাচ্চা! আচমকা চিৎকার শুনে লাফিয়ে উঠে পেছনে চাইল সায়র। কয়েক মিটার দূরত্বে হাত মুঠি করে দাঁড়িয়ে থাকা কৃতিকের মুখভঙ্গিমা দেখেই ওর গলা শুকিয়ে গিয়েছে। কৃতিকের রাগে রক্তিম হয়ে যাওয়া চোখের দিকে তাকালে বোঝা যায় ও গত আধা ঘন্টা যাবৎ সূক্ষ্ম নজরে এদিকেই তাকিয়েছিল। আর এই মুহূর্তে সায়রের খবর আছে। নিজেকে বিপদমুক্ত করতে সায়র তৎক্ষণাৎ বাম হাত দিয়ে টোকা মেরে এতক্ষণ ধরে একটু একটু করে সযত্নে তোলা ক্যাস্ট্রলটা ঠাস করে ভেঙে ফেলল। এবার শুধু কৃতিকের নয়, অরুর মেজাজও সপ্তম আসমানে চড়ে গেল। এক ঘুষিতে সায়রের নাক ফাটিয়ে দিতে ইচ্ছে হলো। শালা ভিতর ডিম একটা। সায়র ভয়ার্থ চাহনি নিয়ে একবার কৃতিকের দিকে তাকালো তো আরেকবার চোখ ঘুরিয়ে অরুর দিকে। সঙ্গে সঙ্গে কৃতিকের আওয়াজ ভেসে এলো, আবার ওইদিকে চোখ দিয়েছিস? এদের কাহিনী দেখে অরু বিরক্ত হয়ে ধাপ ধাপ পা পেলে সেখান থেকে চলে গেল। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। সবাই সব সময় ওর মনটাই কেন ভেঙে দেয় কে জানে। আকাশে সূর্যের তির্যক আলো মিইয়ে গিয়ে গোধূলি নেমেছে। সোনালি আলোর ছটায় ঢেউ খেলানো সমুদ্রের পানিগুলো চিকচিক করছে। সাগরের পাড় ধরে হাঁটতে হাঁটতে ওদের থেকে অনেকটা দূরে চলে এসেছে অরু, তবুও হাঁটার গতি থামায়নি। ভালো লাগছে না ওর। সবাইকে কেমন পর পর লাগছে। ছোট্ট বাচ্চারা যেমন আম্মুর কাছে যাব বলে বায়না ধরে, অরুরও তেমন বলতে ইচ্ছে করছে আপার কাছে যাব। কিন্তু ও তো এখন আর ছোট নয়, তাই সেসব বলে নিজের আত্মসম্মানের 12টা বাজানোর কোনো ফুসরত নেই। ওদিকে সায়রকে ইচ্ছে মতো কতগুলো ঝাড়ি দিয়ে অনেকটা দূরত্ব রেখে অরুর পিছু নিয়েছে কৃতিক। মনে মনে বলছে, দেখি কত দূর যেতে পারিস, আমি আটকাবো না, আটকাতে গেলে তোর খবর আছে আজ। এর মাঝেই কৃতিক মোবাইল চেক করে দেখতে পায় ওরা নেটওয়ার্কের বাইরে চলে এসেছে। ওদিকে সন্ধ্যা নেমে আসছে, তাই ও এবার দ্রুত পা চালাতে লাগলো অরুকে নিয়ে আসবে বলে। কিন্তু কিছু দূর যেতেই একটা অযাচিত দৃশ্য দেখে হতবাক হয়ে গেল কৃতিক। দেখল অরু একটা অচেনা থাই লোকের সাথে একটা ফার্স্ট ব্যাগ নিয়ে টানাটানি করছে। টানাটানি বললে ভুল হবে, এক প্রকার জোর জবরদস্তি করছে লোকটার সাথে। অরুর পাশে দাঁড়িয়ে আছে অদ্ভুত দেখতে একটা কুঁজো বৃদ্ধ মহিলা, যার বিনুনি করা সাদা চুলের ফাঁক দিয়ে উগি দিচ্ছে কুচকুচে কালো চুল। মহিলার ভাবভঙ্গিমাও ভারী অদ্ভুত।
কৃতিক খানিকক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো। তারপর এগিয়ে গিয়ে ফট করে ওর হাত টেনে ধরে ব্যাগটা থাই লোকটার হাতে এগিয়ে দিয়ে বলল, আই এম এক্সট্রিমলি সরি, ইউ ক্যান গো নাও। লোকটা কৃতিককে ধন্যবাদ জানিয়ে চলে যেতেই কৃতিক তীক্ষ্ণ নজরে ছদ্মবেশী বৃদ্ধের দিকে তাকালো। ওর বাজপাখির মতো ধারালো চোখে এক পলক চোখ পড়তেই শুষ্ক ঢোক গিলে উল্টো পথে হাঁটা দিল বৃদ্ধা। তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় তেতে উঠল ওরও। কণ্ঠে একরাশ বিরক্তি আর ঝাঁঝ নিয়ে বলল, আপনি কেমন লোক বলুন তো? একটা হাইজ্যাকারের হাতে ওই বৃদ্ধা মহিলার সব টাকা পয়সা তুলে দিলেন। এতটা নির্দয় কেন আপনি? উনি আপনার মা হলে এই কাজটা করতে পারতেন কখনো? মায়ের শাসন বারণ ছাড়া উচ্ছৃঙ্খল জীবনে বড় হলে এই হয়। রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কি থেকে কি বলে ফেলেছে ওরু তা নিজেও জানে না। তবে কথার মাঝপথে কৃতিকের শক্ত হাতের চপেটাঘাত এসে আছড়ে পড়ল ওর নরম তুলতুলে গালে। চড়ের আঘাতটা এতই জোরে ছিল যে ওরুর মনে হলো ওর গালটা এক্ষুনি খসে পড়বে। উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গের বিস্ফোরণের মতোই ব্যথায় ঝলসে যাচ্ছে গালটা। আগে মানুষ চিনতে শেখ, পরে জাজ করতে আসিস ইডিয়েট। নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে কৃতিকের অগ্নিমূর্তির দিকে তাকালো ওরও। অস্ত যাওয়া সূর্যের সিঁদুর রাঙা আলোয় ওর মুখটা ভয়ানক দেখাচ্ছে। ফর্সা আকর্ষণীয় গৌর মুখটা মুহূর্তে কেমন লালচে বর্ণ ধারণ করেছে। তীক্ষ্ণ ছোয়ালটা জিদের তোপে তিরতির করে কাঁপছে। ওরও মুখ উঁচিয়ে ওর কথার কাছে কিছু বলতে যাবে তার আগেই কৃতিক দাঁতে দাঁত পিষে বলল, আমার চোখের সামনে থেকে যা ওরও, নয়তো আরও মার খাবি। এই মুহূর্তে তোর মুখটাও আমি দেখতে চাই না। কৃতিকের কথায় পারদের মতো তেজ ছড়িয়ে পড়ল ওরুর শরীরের রন্ধ্রে রন্ধ্রে। মাথার মধ্যে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতোই রাগ উপড়ে উঠছে ভলভল করে। রাগের তোপে হিদাহিত জ্ঞানশূন্য হয়ে ওর কথা শেষ হতে না হতেই হনহন করে উল্টো পথে হাঁটা দিল ওরু। কৃতিকেরও মাথায় আকাশসম জিদ ছড়ে আছে, তাই ও নিজেও ওরুর কথা চিন্তা না করে হাঁটা দিল ওরুর বিপরীত দিকে। পুরো একটা দিনের ইতি ঘটেছে হাসপাতালের ছোট্ট কামরায় বসে বসে। সারাদিনের ছোটাছুটি শেষে সন্ধ্যা হতে ঝরঝরিয়ে ক্লান্তি নেমেছে রক্ত মাংসের তৈরি যন্ত্রের মতো শরীরটায়। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে এলোমেলো পা ফেলে এগিয়ে যাচ্ছে অনু। গন্তব্য কৃতিকের ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। বাড়িতে গিয়ে ঘুমালে হয়তো ক্লান্তি কাটবে খানিকটা। বাস স্টপেজ থেকে নেমে দ্রুত হেঁটে ক্যাফেটেরিয়া পর্যন্ত এলেও ক্লান্তিতে এখন হাঁটার গতি ধীর হয়ে গিয়েছে ওর। মনের মাঝে জমে থাকা একরাশ অভিমান, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারের মতো হসপিটালে বাড়ি সব কিছু ছাপিয়ে ওর মনে ভেসে বেড়াচ্ছে খুশির লাভডুব। আর তো মাত্র কিছুদিন, তারপর মা ঠিক আগের মতোই হবে। হাঁটবে, চলবে, কথা বলবে, ওদের দুবোনকে শাসন করবে, আদর করবে। ও আর ওরু আবারও বয়সের মাপকাঠি ভুলে মায়ের আদরে বাচ্চা হয়ে যাবে। এর চেয়ে খুশির আর কী বা হতে পারে? এত সব ভাবনার মাঝেও অনুর অযাচিত মনে এক সূক্ষ্ম কৌতূহল হানা দেয়। মনে মনে ভাবে, আচ্ছা, মায়ের সুস্থতার পর সব কিছু একই রকম থাকবে তো? অনু যখন সোডিয়ামের আলো ছায়াকে পেছনে ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল, তখন আবারও সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত মুখ দুটো সামনে চলে আসে ওর। রাস্তার পাশে গাড়ির ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয়। তার মুখোমুখি সেদিনের সেই সুন্দরী মেয়েটা। বেশভূষা তার অত্যাধুনিক। কার্ল করা ঢেউ খেলানো চুলগুলো বাদামি রঙের হলেও দেখে বোঝা যাচ্ছে মেয়েটা পশ্চিমা দেশের কোনো সাদা চামড়া নয়, বরং এশিয়ান কোনো দেশের হবে হয়তো। প্রত্যয়ের সাথে যেহেতু দাঁড়িয়ে আছে, বাংলাদেশিও হতে পারে। অনু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সবটা পরখ করল। তারপর এমনভাবে ওদের অতিক্রম করে চলে গেল যেন প্রত্যয়কেও চেনেই না। কিন্তু প্রত্যয় অনুকে দেখা মাত্রই ওর পিছু নিয়েছে। প্রত্যয় পেছন পেছন এগিয়ে আসছে দেখে অনু হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবুও প্রত্যয়ের পুরুষালী কদমের সাথে পেরে উঠল না অনুর ক্লান্ত শরীরটা। এক পর্যায়ে পেছন থেকেই ওর বাহু টেনে দাঁড় করিয়ে দিল প্রত্যয়। অনু ঝাড়ি মেরে নিজের হাতটা ছাড়িয়ে বলল, কি সমস্যা? আপনার কি সমস্যা? ইগনোর কেন করছেন? পাল্টে প্রশ্ন ছড়ে প্রত্যয়। অনু একটু তাচ্ছিল্য হেসে নিজের ভেতরের অজ্ঞাত ভেড়ে ওঠা রাগটাকে কৌশলে আড়াল করে বলল, আপনার কেন মনে হলো আমি আপনাকে ইগনোর করছি? আপনাকে ইগনোর করার কি যোগ্যতা আছে আমার? কথা এড়াচ্ছেন? মোটেই না। অনন্যা শেখ এতটাও ভীত নয়।
প্রত্যয় তির্যক হেসে বলল, আই লাইক ইট। অনু আবারও সামনের দিকে হাঁটা ধরল। প্রত্যয় ওর পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে শুধালো, ফোন না ধরার কারণটা জানতে পারি? ইচ্ছে করেনি তাই ধরিনি। আপনার ইচ্ছেরা তো খুব বাজে। এ বলে অনুর 5 আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরল প্রত্যয়। অনু হাঁটা থামিয়ে আবারও বিরক্ত নিয়ে বলল, আবারও হাত ধরছেন কেন? প্রত্যয় নির্লিপ্ত জবাব, ইচ্ছে হয়েছে তাই ধরেছি। আমার ইচ্ছেরাও খুব একটা সুবিধার না, বুঝলেন? প্রত্যয়ের কথার পিঠে অনু লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম কণ্ঠে শুধালো, প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় হেসে জবাব দেয়, 100%। অনুর ফ্যাকাশে ক্লান্ত মুখটা এতক্ষণে হাসির ঝলক দেখা দিল। নিজ হাতটা প্রত্যয়ের আঙ্গুলের বাজ থেকে বের করে দুহাতে ওর বাহু আঁকড়ে ধরে মাথাটা এলিয়ে দিল প্রত্যয়ের কাঁধের উপর। প্রত্যয় তার গমগমে পুরুষালী হাসকি স্বরটা কিছুটা নামিয়ে জিজ্ঞেস করল, টায়ার্ড লাগছে? অনু হাসূচক মাথা নাড়ালো। সঙ্গে সঙ্গে ওকে দুহাতে উছিয়ে কোলে তুলে নিল প্রত্যয়। পাকিস্তানি প্লাজো আর কামিজ পরেছিল অনু। দোপাট্টা দিয়ে টেনে রাখা মাথার আধখানা গোমটাটা সঙ্গে সঙ্গে খুলে গেল ওর। মাঝ রাস্তায় প্রত্যয়ের হঠাৎ কর্মকাণ্ডে বিস্ময়ে হতবাক হয়ে অনু লজ্জিত কণ্ঠে মিনমিনিয়ে বলল, বাড়ির কাছে চলে এসেছি তো, নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে। প্রত্যয় বাঁকা হেসে জবাব দেয়, বাড়িতে কেউ নেই ডিয়ার। সেই হাসিতে চিকন প্রেমের চশমা পরিহিত প্রত্যয়কে আবারও এক দফা নতুন রূপে আবিষ্কার করল অনু। রাত 9:35। রাতের খাওয়ার সময় হয়েছে। এরপর আবার ঘুমানোর পালা। পরের দিন সকাল সকাল উঠতে হবে, অথচ অরু এখনও খেতেই আসেনি। অরু যে রুমটায় থাকে তার পাশের রুমটায় কৃতিকের। এলিসা, অর্ণব আর সায়র অন্য ভিলাতে থাকে। তবে খাবারের সিস্টেম বুফে বলে খাবারের সময় হলে সবাই একই ডাইনিংয়ে জমায়েত হয় ওরা। এখন ডিনারের টাইম, ডাইনিংয়ে সবাই উপস্থিত, অথচ অরু নেই। চারিদিকে চোখ বুলিয়ে অরুকে না দেখে এলিসা বলল, অরু কোথায়, এখনও খেতে আসেনি? এলিসার কথায় কৃতিকও চারিদিকে চোখ বুলিয়ে বলল, তোরা শুরু কর, আমি ওকে ডেকে নিয়ে আসছি। মনে মনে ভাবল, আমি ধমক দিয়ে না ডাকলে জীবনেও আসবে না এই ঘাটতেরা মেয়ে। ওরকে ডাকতে গিয়ে কৃতিক ভিলায় প্রবেশ করতেই ওর ভ্রুজোড়া কুঁচকে গেল। পুরো ভিলা অন্ধকারে ছেয়ে আছে। বিচ থেকে পেরে সারা সন্ধ্যা আর রুমে আসেনি কৃতিক। বাইক ভাড়া করে ব্যাংককের হাইওয়েতে রাইড করে বেরিয়েছে ঘন্টার পর ঘন্টা, অথচ এত রাত হয়ে গেল এখনও লাইট জ্বালায়নি ওরও। আশ্চর্য। কৃতিক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রত্যেকটা রুমের লাইট জ্বালালো। অতঃপর ওরুর রুমের সামনে গিয়ে ওকে ডাকতে আরম্ভ করলো। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে কৃতিক বিস্মিত হয়ে পড়ল। মনে মনে ভাবল, কালকের মতো কিছু হয়নি তো আবার? কালকের কথা মনে পড়তে পাসওয়ার্ড টিপে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করল কৃতিক। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে ওর শির দ্বারা বেয়ে যেন শীতল স্রোত নেমে গেল। মনে হলো কলিজাটা কেউ খামচে ধরেছে। পুরো রুম ফাঁকা। তাহলে অরু কোথায়? এলিসা, অর্ণব, সায়র কালকের ব্যাপারটা নিয়ে আলোচনা করছে আর খাবার খাচ্ছে। এলিসা ভুক্তভোগী, অথচ টেনশনে মাথা ফেটে যাচ্ছে অর্ণবের। সেই নিয়ে কখন থেকে হাসছে সায়র। সায়র যখন অর্ণবকে নিয়ে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাবে খাবে ভাব, সেই মুহূর্তে ছোঁ মেরে ওর কলার চেপে ধরে কৃতিক হুঙ্কার দিয়ে শুধালো, অরু কোথায়? সায়র অসহায়ের মতো বলল, অরু কোথায় মানে? সেই যে বিকেলে উত্তম মধ্যম দিলি, তারপর আর আমি অরুর ধারে কাছেও যাইনি। বিলিভ মি, গড প্রমিস। নিজের কণ্ঠনালীতে হাত ছুঁইয়ে কথাটা বলল সায়র। কৃতিক আস্তে করে সায়রকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কপালের সবগুলো রগ ফুলে আছে ওর, চোয়াল হয়ে আছে ইস্পাতের ন্যায় শক্ত। সেভাবে থেকেই কৃতিক সবার উদ্দেশ্যে বলল, অরুকে তোরা নিয়ে আসিসনি? এলিসা আর অর্ণব চোখাচোখি করে মিনমিনিয়ে বলল, তুই তো আমাদের আগে চলে এসেছিস, আমরা আরও ভাবলাম অরুকেও সাথে করে নিয়ে এসেছিস। ড্যাম ইট। সশব্দে শক্ত কাঠের ডাইনিংয়ে পাঞ্চ বসিয়ে দিল কৃতিক। অতঃপর চেয়ারে ঝোলানো নিজের হুডিটা গায়ে চড়িয়ে সায়রের উদ্দেশ্যে বলল, সায়র, কয়টা বাজে চেক করতো, আমি দ্বীপে যাব। সায়র দ্রুত ঘড়ি দেখে বলল, প্রায় 10টার কাছাকাছি। এ সময় অত দূরের দ্বীপে কোনো শিপই যেতে রাজি হবে না। তাছাড়া দ্বীপের শেষ ফেরি সন্ধ্যা 7টায়। তাহলে ইমার্জেন্সি হেলিকপ্টার বুক কর। সায়র একটু আমতা আমতা করে বলল, মানে এত রাতে হেলিকপ্টার বুক করাটা কিছুটা কস্টলি হয়ে যাবে। কৃতিক তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সো হোয়াট, টাকা কি তুই দিবি?
তিমিরে ঢাকা গভীর অরণ্যে পথ হারিয়ে পায়ে কাটা ফুটিয়ে জটলা পাকানো দানবাকৃতির বটগাছের নিচে বসে ফুঁপিয়ে কাছে ওরু। তখন রাগের তোপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এক মনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে কিছুই মনে নেই ওর। যখন মস্তিষ্ক নাড়া দিল যে ও গহীন জঙ্গলের মধ্যে চলে এসেছে, তখন ঘোর আঁধারে চেয়ে গেছে ধরণী। অমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে এতই অন্ধকার যে নিজের হাত পা পর্যন্ত খালি চোখে দেখার জো নেই। ওরু যখন বুঝেছে যে ও পথ হারিয়ে ফেলেছে, তখন মতিভ্রম হারিয়ে অন্ধকারের মধ্যে দিকবিদিক ছুটেছে ও, যার ফলে বনবিচুরিতে বেঁধে জুতো সহ পায়ের বিভিন্ন অংশ ছিঁড়ে রক্তাক্ত হয়ে গিয়েছে পা দুটো। হাঁটতে না পেরে অন্ধকারের মাঝে অসহায়ের মতো গলা ফাটিয়ে ডেকেছে সবাইকে, অথচ নীরব বেলাভূমিতে একটা মানুষের আওয়াজও শোনা যায়নি, বরং ওর ডাকের বিপরীতে ভেসে এসেছে রাতজাগা বন্যপ্রাণী আর হুতুম পেঁচার গা গুলানো ভয়ানক আওয়াজ। এক পর্যায়ে ডাকতে ডাকতে গলার স্বর ভেঙে গিয়েছে ওর। শেষমেশ হাল ছেড়ে দিয়ে শরীর আর মনের জমাট বাঁধা ব্যথা নিয়ে গাছের নিচে বসে পড়েছে ওরও। ফুঁপিয়ে কেঁদে ভাসাচ্ছে নিস্তব্ধ অরণ্য। কান্নার তালে তালে কেঁপে উঠছে ওর ছোট্ট শরীরটা। এভাবে কিছু সময় অতিবাহিত হয়। ওরু এখনও হাঁটুতে মুখ বুজে কাঁদছে। চারিদিকে তাকাতেও কেমন গা ছমছম করছে ওর। সে সময় হঠাৎ শুকনো পাতার মর্মর আওয়াজ পেয়ে মাথা তুলে সামনে চাইল ওরু। চারিদিকে অন্ধকার, সামনে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, অথচ পায়ের কাছে কোনো কিছুর উপস্থিতি সুস্পষ্ট। কিন্তু কি? ব্যাপারটা বোঝার জন্য নিজের এক পায়ে ছেঁড়া জুতোটা দূরে ছুঁড়ে মারল ওরও। সঙ্গে সঙ্গে ফনা তুলে হিসিয়ে উঠল জঙ্গলি এক সরীসৃপ। হঠাৎ করে নিজের এত কাছে সাপের উপস্থিতি টের পেয়ে ক্রন্দনরত মুখটাকে দু হাতে চেপে চোখ মুখ খিঁচে দৌড় লাগালো ওরও। অন্ধকারে দৌড়াতে গিয়ে বনবিছুরিতে বেঁধে বারবার হুমড়ি খেয়ে পড়ছে ও, তবুও শরীরের সর্বশক্তি প্রয়োগ করে পুনরায় দৌড়াতে লাগলো ওরও। এক পর্যায়ে চোখের সামনে জ্বলন্ত দুটো চোখের উপস্থিতি টের পেয়ে সে ছোটার গতি আবারও থমকে গেল ওর। হঠাৎ করে অন্ধকার জঙ্গলে এমন জ্বলন্ত চোখ দেখে ভয় আতঙ্কে জর্জরিত হয়ে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল ওরও। মনে মনে ভাবল, এটা আবার কি? কোনো বাঘভাল্লুক নয় তো? এবার আমি কোন পথে যাব? কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবো তো? এই ভয়ঙ্কর চোখ দুটো ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে আবারও উল্টো পথে ছুট লাগালো ওরও। দৌড়াতে গিয়ে গাছের সাথে লেগে জামার হাতাটা ছিঁড়ে পিঠ অবধি নেমে এসেছে, তবুও থামল না ওরও। জীবন বাজি রেখে দৌড়াতে লাগলো, যেদিকে দু চোখ যায় সেদিকে। এভাবে ছুটতে ছুটতে মাঝপথে হঠাৎ করে আলোর ঝলকানিতে চোখ ঝাপসা হয়ে এলো ওর। দ্রুত বেগে দুহাত চলে গেল চোখের উপর। তীব্র ঘূর্ণন বাতাসে হাঁটু সমান লম্বা চুলগুলো উড়ে যেতে চাইছে যেন। এত বেশি তীব্র বাতাস আর শব্দতে মনে হচ্ছে শুধু চুল নয়, রোগা পাতলা গড়নের ওরও বোধ হয় উড়ে যাবে উচ্ছিষ্ট আবর্জনার ন্যায়। কিসের এত বাতাস আর শব্দ? সাগর পাড়ে কি ঘূর্ণিঝড় শুরু হলো কিনা? বোধগম্য হলো না ওর। এতক্ষণ অন্ধকারে থাকা চোখ দুটো হঠাৎ আলোর ঝলকানিতে যেন এখন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে। তাই বেশ কিছুক্ষণ বাদে একটু রয়ে শয়ে চোখ দুটো খুলল ওরও। আর চোখ খোলা মাত্রই মানুষের উপস্থিতি টের পেয়ে যেন দৌড়ে প্রাণ চলে এলো ওর। হেলিকপ্টারের নিয়ন আলোতে ওরু দেখল ওর থেকে বেশ অনেকটা দূরে বিশাল হেলিকপ্টারের নিচে দাঁড়িয়ে আছে লম্বা মতো একজন, পরনে কালো হুডি। নিষ্প্রভ চোখ দুটো আহতদের মতো ওরুর দিকে নিবদ্ধ তার। চারিদিকে ভালোভাবে তাকিয়ে এতক্ষণে ওরু খেয়াল করলো ও দৌড়াতে দৌড়াতে সাগর পাড়ে চলে এসেছে। আর চোখের সামনে যে মানুষটা নিষ্প্রভ চোখে ওর দিকে তাকিয়ে আছে, সে আর কেউ নয়, স্বয়ং কৃতিক, ওর সেভিয়র। মানুষটা কৃতিক এটা বোধগম্য হতেই দৌড়ে গিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে উঠল ওরু। ওরু এতটা জোরে কৃতিকের বুকে ঝাঁপিয়ে পড়েছিল যে কৃতিকের পেশিবহুল শরীরটাও কম্বিত হয়ে ওঠে। কাঁদতে কাঁদতে এক হাতে কৃতিকের হুডি খামচে ধরে অন্য হাত দিয়ে ক্রমাগত ওর বুকে আঘাত করে যাচ্ছে ওরু। বিপরীতে কৃতিক টু শব্দটিও করছে না, চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কারণ এই মুহূর্তে উপরওয়ালার কাছে ওর চেয়ে কৃতজ্ঞ বোধ হয় আর কেউ নেই। ক্রন্দনরত ওরু এখনও ওকে ইচ্ছে মতো কিলঘুষি দিয়েই যাচ্ছে। কৃতিক তাতে নজর না দিয়ে আলতো হাত বুলিয়ে দিল ওরুর নরম তুলতুলে গালে।
যেখানটায় ওর 5 আঙ্গুলের ছাপ এখনও দৃশ্যমান। ইচ্ছে তো করছে আরও গভীরভাবে আদর করে দিতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই নিজের হুডিটা খুলে সেটা দ্বারা অরুর পুরো শরীর ঢেকে দিয়ে ওকে কোলে নিয়ে উঠে গেল চলন্ত হেলিকপ্টারে। অরু এখনও কৃতিকের কলার ছাড়েনি, একইভাবে ধরে রেখেছে। ওর হয়তো বিশ্বাস ছিল কৃতিক ওকে রেখে দ্বীপ ছেড়ে যাবে না, কিছুতেই যাবে না। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।